Goodbye, friend. Your time is out. ফুলটা ছিটতে দিলে না কেন ভাবি? তোমার চুলে গুজে দিতাম। তোমার মাথায় কত চুল। আচ্ছা তুমি একটু সাজতে চাও না কেন বলো তো? কার জন্য সাজবো বলো রিমা? শোনো, সাজগোজ ব্যাপারটা যতটা নিজের জন্যে তার চেয়ে অনেক বেশি পরের জন্য। কেন? ওই রকম একটা পট তো তোমার আছেই। তোমার ভাইজানের কথা বলবে তো? আমার দিকে তাকাবার সময় কোথায় ওর? ওই দেখো, পিকনিকে এসেও বই নিয়ে বসেছে। দাঁড়াও ভাবি, পিকনিকে এসেও পণ্ডিতি করাচ্ছি। রিমা খেপিও না, সব ভন্ডল করে দেবে। এই রিমা, থামালে কেন? বেশ তো লাগছিল। তোমার পড়াটা যে নষ্ট হলো। না না, আমি তেমন সিরিয়াস কিছু পড়ছিলাম না। হিরিমা, কি বাজাচ্ছিলে? বাজা না। তার মানে তুমি একটুও রাগ করনি? আশ্চর্য। আমি বুঝি কেবল রাগই করি? এটা কিন্তু তোমার অন্যায় অভিযোগ লায়লা, আমার ভালো লাগলো না। রিমা, তুইও কি তোর ভাবির সঙ্গে একমত? ভাই হও আর যাই হও, আমি পার্শিয়ালিটি করব না। সবাই জানে তোমার মেজাজটা একটু বেশি। ভেবেছিলাম বিয়ের পর ভাবির চাঁদ মুখ দেখে তোমার মেজাজ মর্জি একটু। হয়েছে হয়েছে, বেশি পাকামা করতে হবে না। দে এক কাপ চা দে। লায়লা, জায়গাটা কেমন দেখলে? আমরা তো ভালোই দেখলাম, তোমার কেমন লাগবে বলতে পারছি। আমারও নিশ্চয়ই ভালো লাগবে। আমি তো আর ভিন্ন গ্রহ থেকে আসিনি। মাঝে মাঝে আমার মনে হয় তুমি আসলেই ভিন্ন কোনো গ্রহ থেকে এসেছো। বোঝো না কেন? ইউনিভার্সিটিতে মাস্টারি করি, একটু গম্ভীর হওয়ার হাবভাব না করলে ছাত্ররা মানবে কেন? এখানে আমরা কেউ তোমার ছাত্র নই, তুমি আমাদের মাস্টার নাও। তাই তাই কি? তাই তাই পুস্তক খুলে দিয়ে নাচতে হবে নাকি? মন্দ হয় না, ক্যাসেটে মিউজিক তো আছেই, একটু নিচে দেখাও না ভাইজান। রিমা, মার খাবি কিন্তু, যা এখান থেকে। ও, আমাকে ভাগাতে চাও? কপত কপতি সাজবে তুমি আর ভাবি, এই তো সে কথা বললেই হয়? খামোখা রাগ করে ধমক দেবার দরকারটা কি? রিমা, কেন খামোখা বেচারাকে ভাগালে? আমি শুধু রিমাকে ছোট্ট একটা ধমক দিয়েছি, ভাগতে বলিনি। তবে আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্যই করেন। মানে? মানে এত কষ্ট করে শহর থেকে এত দূরে এলাম, এসো না একটু অন্যরকম কথা বলি। যদিও সময়টা হাসি তামাশার অনুকূলে নয়, তবুও। কেন? সময়কে আবার কোন রোগে ধরলো? তোমার চরিত্রে হাসি তামাশা ব্যাপারটা যদিও খুব একটা নেই, তবু মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, এই তো সেদিন আমাদের বিয়ে হলো, এরই মধ্যে আমি তোমার কাছে ফিকে হয়ে গেলাম। এই দেখো, আমি বলি কি আর আমার তবলায় বলে কি, আমার জীবন থেকে তুমি কখনই ফিকে হয়ে যাবে না লায়লা। আমি শুধু ভাবছি, এই 70 সালের শেষের দিকটা আমার কাছে এরকম অশনি সংকেতের মতো লাগছে কেন? অমনি শুরু হয়ে গেল তোমার পলিটিক্স। আচ্ছা, এই পিকনিকে এসেও তুমি অন্য কিছু ভাবতে পারো না? ভাবতে তো চাই, কিন্তু পারি না। এই দেশটার জন্য বড় চিন্তা হয় লায়লা। ছোট্ট শান্ত নিরিবিলি একটি দেশ, কত ভালো থাকতে পারতাম আমরা, কিন্তু সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা লায়লা, তুমি তো আমার সবচেয়ে কাছের মানুষ, আমার যন্ত্রণা বোঝো না? তোমার চিন্তা ভাবনার ক্ষেত্রটা অনেক বড়। আমি সামান্য এক গৃহিণী, ঘরকন্যা করে আমার সময় কাটে। তোমার যন্ত্রণা বোঝার যোগ্যতা কোথায় আমার? বড় অবাক করলে লায়লা, তুমি যে এত সাধারণ, একদিন তা বুঝতে পারিনি। স্বামীর মন যে বোঝে না, সে আবার কেমন স্ত্রী? আমার তো মনে হয় আমি মরে গেলেও তোমার কিচ্ছু আসবে যাবে না। কি মিথ্যে বললাম? ভুলেও আমি বাঁচা মরার কথা বলিনি। স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু কামনা করব, আমাকে এত নীচ এত ছোট ভাবো তুমি? তোমাকে আমার সহ্য হচ্ছে না, আমি চললাম।
চললাম মানে? কোথায় যাচ্ছ তুমি? তোমার জীবন থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আর ফিরবো না। যেও না, যেও না, দাঁড়া। রিমা, রিমা, তোমার ভাই পাগলামি করছে। কোথাও কি কেউ নেই? আমার স্বামীকে ফিরিয়ে আনো। স্বামী ছাড়া আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই। স্বামী ছাড়া আমার কেউ নেই, স্বামী ছাড়া আমার কেউ নেই, আমার কেউ নেই। এতদিন পর জাফরকে দেখলাম। কত প্রার্থনা করেছি একটা দিন যেন স্বপ্নে ওকে দেখি। আজ আমার প্রার্থনা পূরণ হলো। স্বপ্নের মধ্যেও সেই একই রাগ, একই জেদ। পিকনিক, পিকনিকে যাবে জাফর। কোনো দিন না। স্বপ্নে বুঝি এমনই হয়, বাস্তবের সঙ্গে পুরোটা মেলে না। মতির মা, মতির মা, কি ব্যাপার? ছুটির ঘন্টা দিয়ে দিল, তবু দেখা নেই। গেল কোথায়? রতন, এই রতন। ওই ওই, খেল পাইছিস তুই? যখন তখন বেল বাজাইলি হইলো। বেলে বাড়ি দিতে খুব ভাল লাগে না? খালার যেমন কথা, আমার দোষটা কি হইলো সেটা তো কইবা। তুই আজকা পুরা 1 মিনিট আগে ছুটির ঘন্টা বাজাইছিস। কসম আল্লাহর, আমি ঠিক 2টাই বেল মারছে। না, 2টায় মারস নাই, তার আগেই মারছস। আমি নিজের চোখে ঘড়ি দেখছি। মতির মা, দয়া করে এদিকে একটু আসবে। যাইতাছি বড় আপার ঘরে, তোমার নামে আমি কমপ্লেইন করতাছি। খারাও বেশি বাইরে গেছো না। যা যা খুশি তাই করবো নি। এমন করলে কি স্কুল চলবো? আচ্ছা কোন তো আপা, এমন করলে কি স্কুল চলবো? ও আবার কি হলো? এত গজগজ করছো কেন? পুরো 1 মিনিট আগে রত্নায় বেল বাজাই দিল। আপনি ওরা কিছু কইবেন বড় আপা? আরে বাবা, 1 মিনিট আগে পরে বেল বাজালে দুনিয়া উল্টে যায় না। কিছু মনে করবেন না আপা, এই আপনি ওরে আদর দিয়া দিয়া এমন নষ্ট করতেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওকে বকে দেব। ঠিক আছে, এখন দয়া করে একটু চলো। চলেন, যাওয়ানোর সময় আমারও বাজার থেকে কিছু জিনিসপত্র কিনুন লাগবো। সকালে আসনের সময় দেখে আসছি শাকসবজির স্টক পরাই ফিনিশ। আপনি তো আবার মাছ মাংস কিছুই খান না আপা। আচ্ছা এসো, তুমি তোমার মতো বাজারে চলে যাও, আমি বাসায় চলে যাব। আচ্ছা। আজিমুদ্দিন ভাই, দেখতে দেখতে শিমুলপুর এলাকার কেমন উন্নতি হয়ে গেল। আমি তো সবসময় বলতাম, আমরা যতই গরিব দেশ হোক না কেন, এই এলাকার উন্নতি হবে, তবে একটু সময় লাগে। সবই খান সাহেব আপনার কষ্ট আর পরিশ্রমের ফল। আপনার মতো নেতা, আপনার মতো মুরব্বী এলাকায় থাকলে এলাকার উন্নতি কে আটকায়? না না আজিমুদ্দিন ভাই, আমার একার চেষ্টায় কিছুই হয়নি, আপনারা সঙ্গে ছিলেন বলেই। ও ভালো কথা, বাদশা, ওই কেরামাতের বউ কেমন আছে খবর নিয়েছিলি?
আপনি বোধ করে ভুলে গেছেন হুজুর, গতকাল সন্ধ্যায় তো কেরামত আলী নিজে এসে বইলা গেল বোর্ডারে হাসপাতাল থেকে ছাইরা দিছে, পুরা সুস্থ। তাই নাকি? হ, না, আজকাল কিছুই মনে থাকে না। একসঙ্গে এত কাজ করলে কত আর মনে থাকবে। তবে একখান কথা আগেই বলে রাখি, সামনে ইলেকশনে আপনি ভোটে না হারাইলে আমরা কিন্তু ভোটেই যাবো না। না, তোমার পাগলামি আর গেল না হারিস মিয়া। মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। আরে এই বয়সে এখন আর ইলেকশনের ঝামেলা আমি পোষাতে পারবো না। তার চেয়ে বরঞ্চ তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিশিয়ে এলাকার কাজ করে যাব, এটাই ভালো। যাকে তোমরা যে যেখানে যাচ্ছিলে যাও, আমি একটু হেডমিস্ট্রেসের কাছে কথাবার্তা সেরে আসি। ঠিক আছে খান সাহেব, আসসালামু আলাইকুম। বলো। বড় আফা মনে হয় অহন্তরী স্কুলে কাম করতেছে। একটু বসি। হুজুর, হুজুর মোটর। কে? সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কাকে চাচ্ছেন? এটা শিমুলপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস লায়লা জাফরের বাসা না? জি, কিন্তু উনি তো এখনো বাসায় ফেরেননি। আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি ঢাকা থেকে আসছি। জাফর সাহেব আমার বন্ধু ছিলেন। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। কিন্তু এতদিন তো আপনাকে কোনোদিন দেখিনি। আসলে ব্যবসার কাজে এত বেশি বিদেশে যাতায়াত করতে হয় যে দেশে থাকাই হয় না। আপনার পরিচয়টা কিন্তু পেলাম না। আমি এলাকার একজন নগণ্য খেদমতগার, নাম ইরফান আলী। ওই লায়লামা যে স্কুলে হেডমিস্ট্রেস, সেটাকে আসলে কীভাবে যে কথাটা বলি। সেই স্কুলটা হুজুর আপনিই বানাইছেন। খালি স্কুলকে রাস্তা বানাইছেন, হাসপাতাল বানাইছেন, আরও কত কি। জি, বলতে হবে না, বুঝতে পারছি। লায়লাকে আমি আমার নিজের মেয়ের মতো স্নেহ করি। খুব ভালো মেয়ে। ওর কটা গুণের কথা আপনাকে বলবো। অবশ্যই আপনি তার স্বামীর খুব ঘনিষ্ঠ বন্ধু, এসব আপনাকে বলাই বাহুল্য। এই বাদশা, একটু এগিয়ে দেখ না, আমার মেয়েটা আসতে এত দেরি করছে কেন? আমি অক্ষরই যাইতেছি হুজুর। যাক, এত বছর ধরে লায়লামা এই শিমুলপুরে আছে, অথচ আমি কোনোদিন দেখলাম না বা শুনলাম না ওর কেউ খোঁজ নিয়েছে। এটা আমার কাছে খুব অদ্ভুত ঠেকে। ওর স্বামী মুক্তিযুদ্ধের ঠিক আখ্যানে। জি, আমি সব জানি। তা তো জানবেনই, আপনার ঘনিষ্ঠ বন্ধু ছিল। আচ্ছা, ওই মুক্তিযুদ্ধের সময় আপনিও কি? আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। পুরো 9 মাস ওই পারে ছিলাম। তাই নাকি? হ্যাঁ, কি সৌভাগ্য, কি সৌভাগ্য এই শিমুলপুর এলাকায় একজন মুক্তিযুদ্ধের আগমন। তোমাকে কিন্তু দেখো দেখো দেখো, আবার তোমাকে আমি তুমি বলে ফেললাম। ঠিকই বলেছেন, আমি তো আপনার ছেলের বয়সী। দেখো বাবাজি, তোমাকে কিন্তু আমাদের এই এলাকায় ঘুরে ফিরে লোকজনের সাথে কথাবার্তা বলতে হবে। আর এই মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা। কিন্তু খান সাহেব, আমাকে তো আজ রাতেই ঢাকায় ফিরে যেতে হবে। কাল সকাল 11টায় আমার ফ্লাইট।
সিঙ্গাপুর যেতে হবে ব্যবসার কাজে। ও তাই নাকি? তাহলে এক কাজ করি, এখানে বসে না থেকে চলো তোমাকে এলাকাটা ঘুরিয়ে দেখাই। এর মধ্যে বোধ হয় লালামে এসে পড়বে। মন্দ হয় না। চল, এই বাচ্চাটা আবার গেল কোথায়? আচ্ছা, একটা দিন বড় আপা একটু দেরি করে বাড়িতে ফিরতে পারে না? তোর মনিবে তোর হুকুম দিল আর তুইও গরু খোঁজা শুরু করে দিলি। হাতে লাঠি পাইলে তোরা মনে করস লাট সাপ হয়ে গেছিস। খালা, তুমি খালি হাবি যাবি কথা কও। আরে আমার কথা না শুনেই তো তুমি। ওই দেখো, অহনো তালা ঝুলতেছে, কিন্তু হুজুর আবার গেল কই? যাও, এইবার যাও গরুর হাটে গিয়া তোমার হুজুরে খুঁজো গা, ওইটাই আসল গরু খোঁজা। তাই যাই। কিন্তু বড় আপা এখন তোরে আইলো না কেন? দেখো, আমি মনে করি মুক্তিযুদ্ধ একটা জাতির জীবনে বিধাতার আশীর্বাদ। যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনার গৌরব কটা জাতির আছে। আচ্ছা, তুমি তো একজন মুক্তিযোদ্ধা, তুমি আমার এই কথাটা মানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মুক্তিযুদ্ধের এক একটা মুহূর্তের কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আচ্ছা, আপনি কি তখন খান সাহেব? আমি বলতে পারো এই এলাকার একজন মুরব্বী, কাজে বুঝতে পারছো কেমন ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। ওই যে লালামা আসছে, যাক তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কি ব্যাপার লালামা, আজ এত দেরি করে ফিরছো? আমি তো তোমার বারান্দায় বসে বসে আর পারলাম না, এমন সময় ছেলেটা এসে পড়লো, বাস ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। কি ব্যাপার, তুমি অমন করে ওর দিকে তাকিয়ে আছো কেন? ওকে চিনতে পারছো না? পারছি খালুজান, ওকে তো আমার না চেনার কথা নয়। অবশ্যই অবশ্যই, তোমার স্বামীর বন্ধু, আবার মুক্তিযোদ্ধা। আমি কিন্তু ওর সঙ্গে মুক্তিযুদ্ধের কথাই। যাকে তুমি ওকে বাসায় নিয়ে যাও। আসি বাবা, পারলে দু একদিন থেকে দিও। হ্যাঁ, আচ্ছা। কেমন আছো? ভালো আছো? কেন এসেছো? তুমি জানো তোমাকে দেখলেই আমি বিরক্ত হব, আমার মেজাজ চড়ে যাবে, রাগে দিশেহারা হয়ে আমি তোমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করব। তারপরও কেন আসো তুমি আমার কাছে? আগে আমাকে বলো কেমন আছো? ভালো ভালো, খুব ভালো। খুশি হলে? হ্যাঁ, খুশি হলাম। এতদিন পর কষ্ট করে এত দূর এলে। তুমি জানো আজকাল আমি কোথায় থাকি, খোঁজ খবর রাখো? তুমি কি করে আশা করো তোমার খোঁজ খবর আমি রাখতে যাব? যেমন এসেছো তেমন চলে যাও। আহা, একটু থাকি না তোমার সঙ্গে। তোমার সঙ্গে যে আমার অনেক কথা। কিন্তু তোমার সাথে কথা বলার মতো অফুরন্ত সময় আমার হাতে নেই। লায়লা, অনেক তো হলো, এবারে স্বেচ্ছা নির্বাসনের পরিসমাপ্তি টানা যায় না? কি বলতে চাও তুমি? আমি তোমাকে নিতে এসেছি লায়লা। কারবারটা দেখছো, বড় আপা এখন তোরে আইলো না, আমার রান্না বাড়িও শেষ, আমি কখন ঘরে যাবো? এত দেরি করে ফিরলেন বড় আপা? আমি তো চিন্তায় অস্থির। উনি কি
মেহমান। কেসার লাগিয়া গেল তো বড় আপা। এই বাসায় কোনোদিন কোনো মেহমান আসে নাই, মেহমানদারিও করি নাই। আমি জানিও না উনি আপনার কেমন মেহমান। অহন করা কি? তোমাকে কিছু করতে হবে না, তুমি তোমার মতো তোমার খাবারটা নিয়ে চলে যাও। আমি গেলে গা আপনি মেহমান সামলাইবেন কেমনে? আমি না আজকে থাইকা যাই। বললাম তো কিছু করতে হবে না, তুমি যাও। উনি আপনার কি হয়? কেউ না। তুমি কি বুঝতে পারছো ইমাম? তোমার জন্য আমি কি একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি। এতগুলো বছর কেউ কোনোদিন আমার কাছে আসেনি। আজ তুমি হঠাৎ এসে শান্ত পুকুরে ঢিল ছুঁড়ে মারলি। তোমার এখানে আসার উদ্দেশ্য কি? কি চাও তুমি? দেরিতে হলেও আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। তোমার প্রতি আমার দায়িত্ব আছে, এটা তো মানবে। তুমি কি আমাকে নিতে এসেছো? যাবে তুমি? যাবে লায়লা? কোথায় যাব? আর কোথাও যেতে না চাও, কলা বাগানে চলো, জাফরদের বাড়িতে। আমি মিনতি করছি লায়লা, আমার কথা শোনো প্লিজ। কান্না থামাও লায়লা, লায়লা প্লিজ কান্না থামাও। আমি মা হতে পারছি না, সেটা কি আমার দোষ? কেন তোমার মা তোমাকে আবার বিয়ের কথা বলবেন? তুমি যদি আবার বিয়ে করো। আমি সন্তান চাই না, আমি তোমাকে চাই। চোখ মোছো, আমি এখন পড়তে বসবো। পড়তে বসবো মানে? কাল ছাত্রদের পড়াবো কি? আমাকে হোমওয়ার্ক করতে হবে না? তোমার মনে আছে ইমাম, যেদিন প্রথম জাফরের মৃত্যু সংবাদ এলো, আমি কি ভীষণ হেসেছিলাম। আমার যে কি হাসি পাচ্ছিল। মৃত্যু সংবাদটা তো দুঃখের। আমার সেদিনের ব্যবহারে জাফরের বাবা মা ভাই বোন আমার উপর ভীষণ বিরক্ত হয়েছিলেন। আচ্ছা ইমাম, আমাদের যখন যা করা উচিত আমরা তা করতে পারি না কেন? দুঃখের ভাগটা বেশি হলে মানুষ অনেক সময় উল্টো কাজটাই করে বসে। তুমি বিশ্বাসই করতে পারোনি জাফর মারা গেছে। জাফরের জন্য আমি 9টা মাস আশায় বুক বেঁধেছিলাম। ওরা যখন জাফরকে ধরে নিয়ে যায়, আমি কল্পনাও করতে পারিনি ও আর কোনোদিন ফিরে আসবে না। 25শে মার্চের পর জাফরের ঢাকায় থাকা উচিতই হয়। কেন যে বোকামিটা করলো? আজ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সেদিন তুমি কোথায় ছিলে ইমাম? তুমি না জাফরের সবচেয়ে কাছের বন্ধু? তুমি কেন জাফরকে ঢাকা থেকে সরিয়ে নাওনি? জাফর দেশের ভিতরে থেকেই কাজ করতে চেয়েছিল। তুমি কি জাফরকে ঢাকা ছাড়ার কথা বলেছিলে? আমি তো 27শে মার্চেই ঢাকা ছাড়ি। আগরতলা থেকে আমি জাফরকে খবর পাঠিয়েছিলাম। 27শে মার্চ একা? তুমি কেন জাফরকে সঙ্গে না নিয়ে ঢাকা ছেড়েছিলে ইমাম? আমি মনে করতে পারি ভয়াল সেই সব দিন রাত।
রাস্তায় ট্যাঙ্ক, লরি, মধ্যরাতে ট্যাঙ্কের আনাগোনা, রাতের অন্ধকারের বুক চিরে মেশিন গানের আওয়াজ। দেখলাম ঢাকা শহর ফাঁকা হয়ে যাচ্ছে, অজানা গন্তব্যে ছুটে চলেছে অসহায় সব মানুষেরা। কিন্তু জাফর তখন অন্য মানুষ। আচ্ছা, তুমি কেন যে এত জেদ করো বুঝি না। চলো আমরাও চলে যাই। যাব, যাবার হলে যাব, আমাকে কিছু বলতে হবে না। এই কেমন কথা বলছো তুমি? তোমাকে আমার ভীষণ অচেনা মনে হচ্ছে। না না, আমি তোমার আর কোনো কথাই শুনবো না। তোমাকে যেতেই হবে। সবাই বলছে তোমার ঢাকায় থাকা নিরাপদ না। তুমি থাকো, আমি দেখছি, আমি দেখছি, তুমি থাকো, দেখছি কে। লায়লা, আমি একটু ওদের সঙ্গে বেরোচ্ছি। কাদের সঙ্গে? কাদের সঙ্গে বেরোচ্ছ তুমি? না, আমি তোমাকে যেতে দেবো না। কোনো ভয় নেই, আমি এক্ষুনি ফিরে আসবো। তুমি থাকো, আমি এক্ষুনি ফিরে আসবো। কই ফিরে তো তুমি আসনি জাফর। পুরো 9 মাস আমি তোমার জন্য। একদিন শ্বশুর বাড়ির সবাই মিলে বুঝিয়ে দিল আমি বিধবা। শুনলাম তুমি শহীদ। শহীদের স্ত্রী বলে আমার সে কি সম্মান। সম্মান। তোমার সেই ন্যায্য সম্মানটা আমি আজ প্রতিষ্ঠা করতে চাই। কটা এনিমি প্রপার্টির মালিক হয়েছে তুমি ইমাম? দেখো লায়লা, এদেশের স্বাধীনতার জন্য আমি জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমার কাজটাকে এত ছোট করে দেখছো কেন? ওপারে গিয়ে তুমি কি করেছো সেটা আমার মুখ থেকে শুনতে চাও? লুটের টাকা কি করেছো ইমাম? আজ এত বছর পর এদেশের সাধারণ মানুষ যদি তোমার সেই লুটের টাকার হিসাব চায়, দেখাতে পারবে? এ তো পুরনো কাসন্দি, এত কাল পরে এসব খেটে কোনো লাভ আছে? এতক্ষণে আসল কথাটা বলেছো তুমি ইমাম। পুরনো কাসন্দি। হায় রে স্বাধীনতা, মাত্র এই কটা বছরেই তুমি এত পুরনো হয়ে গেলে। তোমার বন্ধু বেঁচে থাকলে তোমাকে কোনোদিন ক্ষমা করতো না ইমাম। আরে বাদ দাও ওসব কথা। একদিনে আমি আমার ভাগ্য গড়ে নিয়েছি। স্বাধীনতার আগের আমি আর স্বাধীনতার পরে আমি, এই দুইয়ের মাঝে অনেক ফারাক। আমি তোমাকে অনেক সহ্য করেছি, এবার তুমি চলে যাও ইমাম। আমার আসল রূপটা যখন তোমার জানা হয়ে গেছে, তখন আর ছল চাতুরি নয়, এবার কাজ। আমি যা করতে এসেছি তা করে যাবই। ইমাম, ইমাম জাফর তোমার বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। আমি তোমাকে হত্যা করে জাফরের উপর প্রতিশোধ দেব। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আজও আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো তোমাকে পাবো না, না বাবার চাওয়াটা। এই তোমার আসল রূপ, এত নগ্ন, এত বিভৎস। হ্যাঁ, এই আমার আসল রূপ, এত নগ্ন, এত বিভৎস। আমি চুপ করে থাকলেও জাফর কবর থেকে উঠে আসবে না, সে মরে ভূত হয়ে গেছে। না না, জাফর বেঁচে আছে। জাফর বেঁচে আছে আমার মধ্যে। ও বেঁচে আছে ওর অগণিত ভক্তদের মধ্যে। জাফর বেঁচে আছে সবার, সবকিছুর মধ্যে। তৈরি হও লায়লা, আমি এক আততায়ী জাফরকে দ্বিতীয়বার হত্যা করতে চাই। আমি ঘাতক, এক বঞ্চিত প্রেমিক। আমি তোমাকে বিয়ে করব ইমাম। লায়লা, লায়লা, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? এখন থেকে তুমি যা বলবে তাই হবে। বিয়েটা সেরে আমি তোমাকে দেশের বাইরে নিয়ে যাব। কি
হানিমুনে? হ্যাঁ লাইলা, হ্যাঁ, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। আজ রাতেই বিয়েটা সেরে ফেলবো, কাল সকালে ঢাকা, আর রাতেই বিদেশ। এত তাড়াতাড়ি এত কিছু কি করে করবে? আমার তো মাথায় আসছে না। সব ভাবনা তুমি আমার উপর ছেড়ে দাও। সব জায়গায় তৈরি হয়েছে আমার লোক, আমার টাকা। বিয়েটা যদি আজ রাতেই... না না, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। তাহলে তো আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। কোথায়? আহা, বিয়ের জন্য সামান্য হলেও তো কিছু আয়োজন লাগবে। ইরফান খালুজান ভীষণ করিতকর্মা, তাকে বললে তিনি একটা ব্যবস্থা করে ফেলতে পারবেনই। আমি বরং আর দেরি না করে ইরফান খালুজানের বাসায় চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। তুমি এতক্ষণ কি করবে? তোমার কথা ভাববো। পাগল। কি ব্যাপার মতির মা, তুমি বাড়ি যাওনি? রতন এখানে কি করছিস? বাড়িতে গেছিলাম বড় আপা, কিন্তু মনটার মধ্যে একটু শান্তি পাইতেছিলাম না। বড় আপা, আপনার কোনো বিপদ হইলে তা সহ্য করতে পারবো না। আমার আবার কিসের বিপদ? কে বললো তোদের? বড় আপা, ছোট মুখে একখান বড় কথা কই, আপনার ওই মেহমানরা আমার একটু ভালো লাগে নাই। রাত বিরাইতে বাসায় আপনি একলা মাইয়া মানুষ, আমি জানি না উনি আপনার কেমন মেহমান, কিন্তু কোনার লোকে আপনার একলা ছাইড়া দিতে আমার একটু মনে চাইলো না। হের লেগা রত্নারে নিয়ে আমি বারান্দায় চুপচাপ বসে আছি, যদি কিছু হয়। বড় আপা, ও বড় আপা, উনি আপনার কি হয়? জাফর আমার বন্ধু ছিল, শুধু বন্ধুই নয়, ইউনিভার্সিটিতে তাকে আমরা নেতা বলে মানতাম। জাফরের নির্দেশে আমরা গভীর রাতে হলে হলে লিফলেট বিলি করতাম, দেয়ালে দেয়ালে পোস্টার লাগাতাম। মোট কথা জাফরের নির্দেশ অমান্য করার সাহস আমার ছিল না। তোমার কাজ হচ্ছে সব হলে হলে গিয়ে অ্যাকশন কমিটিগুলির সঙ্গে কোঅর্ডিনেট করা। কোনো বিষয়ে কিছু জানতে হলে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? ঠিক আছে যাবো ভাই। আর হাবিব, আগামী পরশুর মিছিল তুমি অর্গানাইজ করবে। পোস্টার, ব্যানার এসবের জন্য কোনো টাকা পয়সার দরকার হলে আমার কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে যাবো। তাহলে এখন তোমরা সবাই যাও, যে যার কাজ করো গে। হ্যাঁ, ঠিক আছে। ইমাম তুই থাক। কিরে, তুই যে কিছুই বলছিস না, তোর কি কিছু বলার নেই? আছে, তুই একাই তো সব সিদ্ধান্ত নিচ্ছিস। তুই ছাড়াও বাইরে যে আরো নেতারা আছে তাদের সঙ্গে তুই কোনো পরামর্শই করছিস না। তোর ভাবসাব দেখে মনে হচ্ছে যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। রিমেম্বার, তুই এখন আমার কাছে একজন শিশু। তুই এক লাফে গাছের মগডালে উঠতে চাস। অতি উচ্চাসা ব্যাপারটা ভালো না। চাষা, অ্যাম্বিশন, ইয়েস, এ সবই আমার ছিল এবং আছে। 10টা 5টা কলম পেশা কেরানির জ্যেষ্ঠ পুত্র আমি। খুপড়ির মতন বাসা, 2টো ঘর, আর সেখানে বাস করত কেরানির অর্ধমৃত পরিবার। অভাব, অভিযোগ, গরিবী এসবের বিরুদ্ধে আমার সবসময় প্রচন্ড আক্রোশ ছিল। অসম্ভব একটা অ্যাম্বিশন আমাকে সবসময় তাতিয়ে রাখত। আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি স্থির সিদ্ধান্ত নিলাম, জাফরকে আমি আমার উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করব। আমাদের মনে রাখতে হবে, পূর্ব পাকিস্তানের প্রতি বিমাতা সুলভ আচরণ, আমাদের প্রতি চরম ঘৃণা, মুষ্টিমেয় তথাকথিত সুবিধাবাদী কিছু নেতার মনোবৃত্তি, এ সবই আমাদেরকে জাতি হিসাবে চরমভাবে অপমানিত করেছে। আমাদের পিঠ থেকে গেছে দেয়ালের সঙ্গে। শত্রুকে প্রত্যাঘাত করবার এই তো সময়। আমরা চাই একটা স্বাধীন বাসভূমি, স্বাধীনতায় বাঁচার একমাত্র পথ। কি ব্যাপার? তোমরা তো দেখছি এই ড্রয়িং রুমটাকে জনসভার ময়দান বানিয়ে ফেলেছো। রাত কত হলো খেয়াল আছে?
আমরা তাহলে যাই জাফর ভাই। হ্যাঁ, এসো। আমাকে কি তোর বিশেষ কিছু বলার আছে? ওর কিছু বলার থাকুক আর না থাকুক, তুমি এখন যাচ্ছ না ইমাম, তুমি আমাদের সঙ্গে খেয়ে তারপর যাবে। তোমরা এসো, আমি খাবার দিচ্ছি। কি ভাবছিস জাফর? স্বাধীনতা এলো 25শে মার্চ, বদলে গেল সারা দেশের দৃশ্যপট, শুরু হলো মুক্তিযুদ্ধ। লায়লা আমার কাছে জানতে চেয়েছে আমি জাফরকে সঙ্গে না নিয়ে 27শে মার্চ ঢাকা ছেড়েছিলাম কেন। আরে তখন আমার জাফরের কথা ভাববার সময় আছে? কার কাছে যেন শুনলাম জাফর দেশের ভেতরে থেকেই যুদ্ধ করবে। আমি আর দেরি করলাম না, ছুটলাম সীমান্তর দিকে, সঙ্গে নিলাম খসরু, হাবিব। সীমান্ত পার হওয়ার আগে এক জায়গায় দেখলাম তুমুল উল্লাস, প্রচন্ড হট্টগোল। আমি সেদিকে পা বাড়ালাম। আমি আসছি। ইমাম, আমাদের হাতে একদম সময় নেই, আমাদের তাড়াতাড়ি বর্ডার পেরোতে হবে। তোরা জানা, আমি এক্ষুনি আসছি। ভাই ভাই আপনারা আমার কথা শুনেন। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধে যাচ্ছি। এই টাকা আমাদের কারো না। এই টাকা এই দেশের কাজে লাগাতে হবে এই টাকা। অতএব আপনারা গোলমাল না করে বোঝার চেষ্টা করেন এই টাকা এই দুর্দিনে কত মূল্যবান। আমরা এই টাকা বাংলাদেশ সরকারের হাতে তুলে দেব। সেই রাতেই কয়েকজন নেতা আর মুক্তিযোদ্ধার সাহায্যে বস্তা ভর্তি টাকা নিয়ে সীমান্ত পাড়ি দিলাম, কিন্তু কিছুতেই ভুলতে পারছিলাম না টাকার রূপ। জীবনের মোহের কাছে আমি পরাজিত হলাম। সঙ্গীদের সঙ্গে অভিনয় করে লুটের টাকার একটা বড় অংশ আমি সরিয়ে ফেললাম। তারপরে 9 মাস আমাকে আর কেউ দেখেনি। আমি মুক্তিযুদ্ধের আশেপাশেই ছিলাম না। মাথায় ছিল শুধু আমার এক চিন্তা, লুটের টাকা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো তো। হঠাৎ একদিন খবর পেলাম দেশ স্বাধীন হয়ে গেছে। আমিও সময় সুযোগ বুঝে টাকাগুলো আস্তে আস্তে সরিয়ে ফেললাম। যেদিন আমার সব টাকা পৌঁছে গেল বাংলাদেশে, সেদিন আমিও ফিরলাম পুরোদস্তুর মুক্তিযোদ্ধার বেশে। ম্যানেজার সাহেব, স্যার। কলাবাগানে গিয়েছিলেন? জি স্যার। বসুন। খবর কি বলুন? আপনার বন্ধু অধ্যাপক জাফর আহমেদ, সেই যে নিখোঁজ হয়েছিলেন, আর ফিরেননি। আর ওর স্ত্রী লায়লা, সে কিছু বলল? উনি তো স্যার কলাবাগানের ওই বাড়িতে থাকেন না। থাকেন না মানে? উনি গেছেন কোথায়? স্বাধীনতার পরপরই উনি একটা গ্রামের স্কুলে চাকরি নিয়ে চলে গেছেন, সেখানেই থাকছেন। ম্যানেজার সাহেব, অধ্যাপক সাহেবের স্ত্রী কোথায়, কোন গ্রামে, কোন স্কুলে চাকরি নিয়েছেন, খবরটা আমার চাই, এবং যত তাড়াতাড়ি সম্ভব। আমি দেখছি স্যার। স্যার, আজ আপনার সম্মানে 2টো সম্বর্ধনা অনুষ্ঠান আছে, যাচ্ছেন তো নিশ্চয়ই? যেতে তো হবেই। জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি, দেশের মানুষ আমাকে সম্মান দেখাতে চায়, আর আমি যাব না, তা কি হয়? আমি স্যার তাহলে 2টো সবাই কনফার্ম করে দিচ্ছি। ডেফিনেটলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আপনার ফোন। কে টেলিফোন করেছে? বললেন পত্রিকা অফিস থেকে। হ্যালো, আলী ম্যাম স্পিকিং। কে? আরে এডিটর সাহেব, হঠাৎ এই গরিবের কথা মনে পড়লো? না 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 না, কি যে বলেন! আরে মুক্তিযুদ্ধ করেছি কি বড়লোক হওয়ার জন্যে? ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে আমার ইন্টারভিউর কথা বলেছিলেন। হ্যাঁ দেখুন এডিটর সাহেব, আমি কাল পরশু একটু দেশের বাইরে যাচ্ছি ব্যবসার কাছে। আমি ফিরে এসে আপনাকে টেলিফোন করব। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে, রাখি। স্যার ড্রয়িং রুমে কারা যেন এসেছেন, বললেন আপনার সঙ্গে জরুরি কথা আছে। এই অসময়ে আবার কারা এলো? ওয়ারেও এই অসময়ে আমাকে বিরক্ত করছো কেন? কোত্থেকে এসেছো? তুমি ঠিকই জানো আমরা কে কোত্থেকে এসেছি, কেন এসেছি। জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তোমাদের কাউকে চিনি না। তুমি সবার চোখকে ফাঁকি দিয়েছো ইমাম, কিন্তু আমাদের চোখকে ফাঁকি দেবার ক্ষমতা তোমার নেই। আমরা তোমাকে অনেক খুঁজেছি, স্বাধীনতার আগেও, স্বাধীনতার পরেও। স্বাধীনতার আগে তুমি ছিলে এক লুটেরা। আমরা যখন মরণপণ যুদ্ধ করেছি তখন তুমি লুটের টাকা সরিয়েছো, মুক্তিযুদ্ধের আশেপাশে থাকোনি। স্বাধীনতার পর তুমি সেজেছো এক নকল মুক্তিযোদ্ধা। ওই লুটের টাকার জোরে তুমি সবাইকে কিনে নিয়েছো। দেশ আমাদের দিকে ফিরেও তাকায়নি, ধুকে ধুকে মরেছি আমরা। আজ শেষ শক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছি, তোমার বাড়ি পর্যন্ত এসেছি। কি চাও তোমরা আমার কাছে? ভাগ। কিসের ভাগ? কিসের টাকা? কিসের লুট? আমার কাছে কোনো টাকা নেই। হিসেব বুঝিয়ে দাও ইমাম, আমরা আজ বেপরোয়া। নাও গেট আউট। আমি তোমাদেরকে ঘাড় ধরে বের করে দেবো। তাহলে আমরাও তোমার মুখোশ খুলে দেবো। ওকে ওকে ওকে, আরে বসো বসো না। ফর নাথিং, নিজেদের মধ্যে ক্ল্যাশে গিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো আমরা একটা ফয়সালা করে ফেলি, কি বলো? আমাদের কিছুই বলার নেই, যা বলার এবং করার তা তুমি করবে। ঠিক আছে ঠিক আছে, তাই করছি। কিন্তু তোমাদের একই হাল। তোমাদের অনেক আগে আমার কাছে আসা উচিত ছিল। কোথায় উঠেছো তোমরা? খাওয়া দাওয়া কিছু করেছো? ওসবের কোনো দরকার নেই, তুমি আমাদের বিদায়ের ব্যবস্থা করো। এত তাড়াতাড়ি কি আমি তোমাদের বিদায় করতে পারি? আমি তো বললাম আমি তোমাদের সব কিছু ঠিক করে দিচ্ছি। এত তাড়াহুড়োর কি আছে? সবার আগে তোমরা গোসল করবে, নতুন জামা কাপড় পরবে, তারপর পেট ভরে খাবে এবং আজ রাতটা টানা ঘুম দিয়ে পার করবে। বাবুর্চি! জি স্যার। সাহেবদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। জি আচ্ছা। এত রাত করে কোথায় থাকিস? আমি ফোন করে করে হাত ব্যথা করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, এটা ব্যাপার আছে। হঠাৎ করে একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হয়েছে। হ্যাঁ, এটা ট্যাকেল করতে না পারলে আমাদের সবার ভান্ডা ফুটে যাবে। শোন শোন, এবার সবটা শোন। খসরু আর হাবিবের লাশ দুটো রাতারাতি গায়েব করতে আমার ভুল হয়নি।
তারপর ভেবেচিন্তে ঠিক করলাম কিছুদিন বাইরে থাকি। আফটার অল দুটো মানুষ খুন করেছি। বাদশা, বাদশা, ও বাদশা। হুজুর কিছু কইলেন? আরে রান্না বান্না হয়েছে, রাত তো কম হইল না। বেগম সাহেবের গিয়েছি গাই। আরে মায়াটা একা থাকে, হঠাৎ করে মেহমান আসলে সামাল দিব কেমনে? তুই যা ওই বেগম সাহেবের গিয়ে ক টিফিন ক্যারি ঠিক করে দিতে, ওই টিফিন ক্যারি লয়া বরাবর দিয়ে যাবো। যা। আমি হুজুর এক ধরে যাবো গা, দেখি টিফিন করে রেডি হলো কিনা। যা। খাইতে আসেন, অনেক তো রাইত হলো। কি অত চিন্তা করেন? এলাকায় কারো কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না। তাহলে কি অত ভাবেন? মনের মধ্যে অশান্তি লাগতেছে খোকার মা, কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। মনে হইতেছে কি যেন ঠিক নাই। এসব কি কন? কি জন্য আপনার এত খারাপ লাগতেছে? আমি তবে বড় আফার বাসার দিকে দৌড় দিলাম হুজুর। যা। এই শোন শোন শোন, সবগা তুই যা, তুই যা, তুই যা। এত বছর ধরে দেখতেছি ওর কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কোনোদিন খোঁজ নিতে এলো না। আজকে হঠাৎ লাল আমার বাসায় কি আসছে? না, কইল তোর স্বামীর বন্ধু। ছেলেটা খারাপ না, আমার লোক অনেকক্ষণ কথাবার্তা কইলো, ভালোই তো লাগলো। তাইলে আর এত চিন্তা করেন কেন? কইলাম না আমার অস্থির লাগতেছে, অশান্তি লাগতেছে। আমার তো এমন কোনোদিন লাগে নাই খোকার মা। অত চিন্তা করেন না, শরীর খারাপ করব। চলেন খায়ালন। যাও, তুমি যাও, আমি আসতেছি। হুজুর আর যাওয়ান লাগলো না, পথের মধ্যে বরাবর সাথে দেখা, উনি আমাকে বাড়ির দিকে আসতেছিলেন। কই হয়েছে? আচমকা গত রাতে একটা টেলিফোন এলো। অপরিচিত কণ্ঠে প্রশ্ন করলো, লাশ দুটো কোথায় রেখেছেন? বলেই ফোনটা রেখে দিল। মুহূর্তে আমার সারা শরীর হিম হয়ে এলো। একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেল, আমার নিজের লোকদের মধ্যেই কেউ বিশ্বাসঘাতকতা করেছে। অতএব আমার কিন্তু ওকে দেখি কেমন যেন একটা খটকা লেগেছিল। বলা নেই, কওয়া নেই, এত বছর পরে এই লোকটা এখানে আসবে কেন? কেমন যেন একটা সন্দেহ। ও আপাদমস্তক একটা ক্রিমিনাল, ও করতে পারে না এমন কিছু নেই। আমার স্বামী আমাকে বলতো ইমামকে ওর মাঝে মাঝে কেমন সন্দেহ হয়। সন্দেহের কারণটা কি তা তো জানাই গেল। তোমার স্বামী তার এই সকল বন্ধুকে চিনতে ভুল করেনি। এমন একটা ঘৃণ্য নীচ যাকে শুধু নর্দমার কীটের সাথেই তুলনা করা যায়, সে আজ ভালো মানুষ যে আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। আপনি ভাবতে পারেন খালুজান, এই শয়তানটা স্বাধীনতার পর জাফরকে নিয়ে সভা করেছে, জাফরের ছবিতে মালা পরিয়েছে আর মায়া কান্না কেঁদেছে। আমি বুঝতে পেরেছি মা, শহীদ অধ্যাপক বন্ধুর নির্মম মৃত্যুটাকে এই ক্রিমিনালটা তার নিজের স্বার্থে নানাভাবে ব্যবহার করেছে। না, একে ছেড়ে দেওয়া যায় না। ও জানে না ও আসলে শিমুলপুরে এসেছে একটা মৃত্যু ফাঁদে পা দিতে। নিয়তি ওকে ডেকে নিয়ে এসেছে এখানে।
রাস্তার মাঝখানে দাঁড়িয়েছেন কেন? মাথাটা তো খারাপ হয়েছে নাকি? উজবুকের মতো মরতে চান নাকি? যান ভাই যান, সরে যান, সরে যান ভাই। কি হলো ভাই? আরে কি করছেন? আরে ছাড়ুন, ছাড়ুন বলছি। এই যে দেখছি সত্যি সত্যি মাথা খারাপ, ছাড়ুন। পুলিশে ধরিয়ে দেবো, পিটিয়ে পাগলামি ছাড়িয়ে দেবে। কেমন আছিস ইমাম? আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নাম না, আমি তোর সব খবরই রাখি। কি কি খবর রাখেন? তুই এক ভণ্ড। গাল দেবেন না। তুই এক প্রতারক। মুখ সামলে কথা বলুন। তুই এক বেঈমান, ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সবার চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিস। আমাকে ফাঁকি দিবি কি করে? আমি তো ঠিকই ফিরে এলাম। ফিরে এলাম মানে? তুই তো মুক্তিযুদ্ধের সময় মরে গেছি এই তো বলবি? যাক, তবু ভালো, শেষ পর্যন্ত অভিনয়টা চালিয়ে যেতে পারলি না, আমাকে চিনতেই হলো। কি খুব ঘাবড়ে গেছিস বুঝি? তুই কি সত্যি সত্যি জাফর? তুই বেঁচে আছিস? একদিন তুই কোথায় ছিলি? বেঁচে আছিস যখন তুই একটা খবর দিতে তো পারতি। এখনো বল, তুই সত্যি সত্যি জাফর না? আমি বেঁচে আছি, এই সত্যিটাকে তোর এত ভয় কেন? পাছে তোর সব জারি জুরি ফাঁস করে দিই তাই? দেব, আমি তোর সব জারি জুরি ফাঁস করে দিতেই এসেছি। দেশের সঙ্গে তোকে আর বেইমানি করতে দেব না। বেইমানি? আমি দেশের সঙ্গে কোনো বেইমানি করিনি। তোর মতন ফ্রডের সঙ্গে আমি তর্ক করতে চাই না। আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কিসের প্রমাণ? প্রমাণ তোর অসংখ্য ভণ্ডামির, প্রমাণ তোর আসল চেহারার। ইমাম, আমি তোর মুখোশ খুলে দেব। অকাঠ্য প্রমাণ আছে আমার কাছে। আমি বিশ্বাস করি না। যখন সব প্রমাণ হয়ে যাবে তখন তোকে বিশ্বাস করতে হবে। ইউনিভার্সিটি সেই দিনগুলির কথা মনে আছে রে বিশ্বাসঘাতক? তখন থেকেই তোকে আমার সন্দেহ হতো। তোকে কখনোই সিনসিয়ার মনে হয়নি। সুযোগের অপেক্ষায় ছিলি। বুঝি না আমি? দেশের জন্য যখন বন্ধুরা বুকের রক্ত ঝরাচ্ছে তখন তুই টাকা লুট করছিলি, ফুর্তি করে বেড়াচ্ছিলি। তোর সব অপরাধের জবাবদিহি তোকে করতেই হবে। আমি এখন যাব। কোথায় যাবি রে খুনি? বললাম না প্রমাণ আছে। আই স্পিড অন ইউর প্রমাণ। আমার এখন মেলা শক্তি। তোর প্রমাণে আমি থুতু দিই। যা, যেখানে খুশি যা। তোর প্রমাণ ঘাড়ে ঝুলিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়া। আই ডোন্ট কেয়ার। লাশ দুটো কোথায় রেখেছেন? খসরু আর হাবিবকে হত্যা করে লাশ কোথায় গুম করেছিস? ফোনটা তাহলে তুই করেছিলি? আগেই তো বলেছি তোর সব খবর আমি রাখি। বল, সেই হতভাগ্য বন্ধু দুটির লাশ কোথায় রেখেছিস? আমি পুলিশকে সব বলে দেব। পুলিশ? তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? তবে তো তোকে আরেকবার মরতে হয় বন্ধু। পাপের মাত্রা আর কত বাড়াবি? এখনো সময় আছে। নিজে থেকে ধরা দে, পাপের প্রায়শ্চিত্ত কর। হ্যাঁ, তাই করছি। পাপের প্রায়শ্চিত্ত। ভেবেছিলাম মেলা দিনের বন্ধু তুই, আমি তোকে সুন্দর একটা জীবন গড়ে দেব। বেঁচে আছিস যখন, তখন বন্ধু হিসেবে আমার দায়িত্ব আমি পালন করব। কিন্তু তুই সব নষ্ট করে দিলি। আমার শক্তিকে তুই চ্যালেঞ্জ করলি। তোকে আর বাঁচিয়ে রাখা যায় না বন্ধু। গুড বাই ফ্রেন্ড, ইয়োর টাইম ইজ আউট। আচ্ছা আচ্ছা, এখানে কোনো টেলিফোন নেই কেন? সব ঠিক আছে তো? যাকে যেমন বলে এসেছি কাজগুলো ঠিক তেমন তেমন হবে তো? যদি কোনো গন্ডগোল হয়ে যায় সব প্ল্যান ভেস্তে যাবে না তো? লায়লা এখন আসছে না কেন? এত দেরি তো হবার কথা নয়। এই যে তুমি এসে পড়েছো, এত দেরি করলে কেন?
বোঝো না কেন? ইরফান খালুজানকে বোঝাতে তো একটু সময় লাগে নাকি? হুট করে এরকম একটা... আচ্ছা আচ্ছা, তোমার খালুজানের বাসায় টেলিফোন আছে তো? আছে। আমার কয়েকটা টেলিফোন করা খুব দরকার। কয়েকটা টেলিফোন? কি বিয়ের খবর সবাইকে জানাতে চাও? বিয়ে? ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমাকে একবার নিয়ে যাবে তোমার খালুজনের ওখানে? কেন নিয়ে যাব না? এসো। যাব? বাহ, এই না বললে তোমার কয়েকটা জরুরি টেলিফোন করা দরকার। হ্যাঁ, এসো। আপনি মানে? আপনি আরো অনেক দিন বাঁচবেন খালুজান। এই মাত্র ওর সঙ্গে আপনার কথাই হচ্ছিল। মিস্টার আলী ইমাম, আপনি ধরা পড়ে গেছেন। এবারে চারপাশে পুলিশ আপনাকে ঘিরে রেখেছে। পালাবার চেষ্টা করবেন না। আপনাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। মিস্টার আলী ইমাম, আমার মনে হয় আপনি নিজের থেকে যদি আত্মসমর্পণ না করেন তাহলে ইচ্ছে করলে আমি পাল্টা আক্রমণ করতে পারি। আমার কাছে গুলি ভরা পিস্তল আছে, কিন্তু আমি তা করব না। আমি আত্মসমর্পণ করব। লায়লা, আমি আমার বন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। উচিত হয়নি, একেবারেই উচিত হয়নি। ভাই উচ্চাসা, কত নিচে নামালে আমাকে। যে পাপ আমি করেছি, জীবন দিয়ে হলেও সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। কিন্তু আত্মহত্যা করারও অধিকার আমার নেই। চলুন খান সাহেব। আমি কালই ঢাকা যাব। এই ছবিটা কলাবাগানের বাসায় জাফরের পড়ার ঘরে রেখে আসব। আর এবার থেকে ডিসেম্বর নামের মাসটা এলে প্রতি বছর ঢাকায় যাব, কলাবাগানের বাসায় জাফরের পড়ার ঘরে।